যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রওনা হওয়ার কথা। দূতাবাস থেকে জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:50 এমিরেটসের ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মরদেহ দেশে পাঠানো থেকে শুরু করে পুরো প্রক্রিয়া দূতাবাস সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী। মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার সকালে। এর আগে বুধবার ফ্লোরিডায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। থ্যালাসেমিয়া অভিশাপ নয়, এটি প্রতিরোধযোগ্য রোগ। তাই রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের আলোচনা সভায় এসব বলেন তিনি। থ্যালাসেমিয়া রোধের সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা, যা ব্যক্তি বিশেষে নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? ছড়ার তালে তালে শৈশব এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ছোট ছোট হাতগুলোতে এখন খেলনার বদলে সুচ, ক্যানোলা। কবিতার ছন্দ নয়, তাদের জীবন চলছে হাসপাতালের বিছানা আর রক্তের ব্যাগের হিসেব কষে। তবুও ছড়া থামে না। Pussycat, her habibi, I have been to London to visit Ducky. অসহ্য যন্ত্রণার মাঝেও বেঁচে থাকার স্বপ্ন ছাড়েনি মেহেনুমার মতো থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই শিশুরা। জন্মের 3 মাস পরে এটা ধরা পড়ছে, আর তখন থেকে আমি ব্লাড দিচ্ছি। যখন ব্লাড শেষের দিকে হয়ে যায় তখন ও খাবার খাইতে পারে না। পাশের বিছানায় 2 বছরের হুজাইফার কোমলমতি 2 হাত সুই আর সিরিঞ্জের খোঁচায় যুদ্ধ করে চলেছে। জন্মের 1 বছর পর তার থ্যালাসেমিয়া শনাক্ত হয়। 1 বছর পর থেকে রক্ত দিতে হইতেছে, আর রক্ত দিতে আসলে খরচপাতি আছে। থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তরোগ। এটি বাবা মায়ের কাছ থেকে জিনের মাধ্যমে সন্তানদের মধ্যে ছড়ায়। বাহক কিন্তু কোনো অসুস্থতা না। দুজন বাহকের যদি বিয়ে হয়, বাবা এবং মা, তাহলে তাদের কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। রক্ত যখন কমে যায়, তাদের গ্রোথ হয় না, লম্বা হয় না, চেহারা বিকৃত হয়ে যায়, জীবনটা ভালো খুব কষ্ট নিয়ে তারা বেঁচে থাকে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে নিয়মিত আক্রান্তদের রক্ত দিতে হয়। এই রক্ত নিয়েই তারা বেঁচে থাকে। রক্ত নেওয়ার ফলে তাদের শরীরে অনেক আয়রন জমা হয় এবং আয়রনগুলো নিষ্কাশন করার জন্য আবার ওষুধ খেতে হয়। পুরোপুরি নিরাময়যোগ্য চিকিৎসা সেটা হচ্ছে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট, যেটা আমাদের দেশে সম্ভব। 15 থেকে 20 লক্ষ টাকা দরকার, কিন্তু আমাদের রোগীরা সেই পরিমাণ টাকা ব্যয় করতে সক্ষম না। দেশের বেশিরভাগ জায়গায় এর চিকিৎসা না থাকায় দূর দূরান্ত থেকে সন্তানদের নিয়ে রাজধানীতে ছুটে আসেন হাজার হাজার বাবা মা। আমরা নোয়াখালী থেকে আসি এখানে, আইসা ব্লাড দেওয়া, তারপরে ব্লাড ম্যানেজ করা, এটা খুব কঠিন, ব্যয়বহুল খরচ। যাতায়াত, রক্ত দেয়া আর ওষুধ সব মিলিয়ে অনেক খরচ এই রোগের চিকিৎসায়। একটা রোগীর পিছনে বয়স এবং ওজন ভেদে 10,000 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়, যা আমাদের মধ্যবিত্ত পরিবার পক্ষে সম্ভব না, যে কারণে অনেক রোগীরা জীবন ঝরে যাচ্ছে। তাই এই রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান চিকিৎসকদের। তো আমাদেরকে এখন এগিয়ে আসতে হবে থ্যালাসেমিয়া প্রতিরোধের দিকে, আর এই জন্য প্রয়োজন স্ক্রিনিং প্রোগ্রাম। এই স্ক্রিনিং প্রোগ্রামের জন্য আমরা করতে পারি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য টেস্ট যেটা করি, হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে জেনে নিতে পারি কারা বাহক নয়। এই টেস্টেরও তো একটু খরচ আছে, প্রায় 5-6 হাজার টাকা। তো এটাও তো সব মানুষের পক্ষে বহন করা সম্ভব না। তো এই ব্যাপারে আমরা আসলে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দেশের সর্বপ্রান্তে যেন এই পরীক্ষাটা সহজলভ্য করায় হয়। সবাইকে অ্যাওয়্যার করতে পারি এবং ক্যারিয়ার ডিটেক্ট করতে পারি, বাহক নির্ণয় করতে পারি, বাহকে বিয়েটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আর রোগটা হবে না। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা চালিয়ে যেতে কয়েকটি সংগঠন কাজ করছে। এসব শিশুর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। দর্শক, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আমরা দেখছিলাম সহকর্মী হিমেল মাহবুবের একটি বিশেষ প্রতিবেদন। এবার আমরা দেখে নেব সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেনের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে দেয়া বক্তব্যটি। প্রিভেন্ট করতে হলে একটা আন্দোলন সৃষ্টি করা, এই জন্য কিন্তু
কন্টেন্ট ক্রিয়েটররা তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েট করেন, এইরকম কন্টেন্ট ক্রিয়েট করেন যেটার জন্য দেশের মানুষের, দেশের কল্যাণ হবে। যে থ্যালাসেমিয়া থেকে বাঁচতে হলে আপনি দয়া করে বিবাহ পূর্বে এরকম টেস্টগুলো আপনাদের করা বাঞ্ছনীয়, তাহলে আপনারা একটা রোগকে আসতে, এইভাবেই কিন্তু বিদেশিরা কমিয়েছে, এটা কিন্তু চিকিৎসা দিয়ে কমায় নাই। কাজেই এই জিনিসটা করতে হলে আমাদেরকে কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে। ক্রুড অয়েলের অভাবে 23 দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, সকাল 8:25 রিফাইনারির বন্ধ থাকা 2টি ইউনিটের কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার দুপুরে সৌদি আরব থেকে ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাঙ্কার জাহাজ MT নিনেমিয়া কুতুবদিয়া অ্যাঙ্কারে নোঙর করে। পরে শুরু হয় লাইটিং কার্যক্রম। 6টি লাইটার জাহাজের মাধ্যমে ধাপে ধাপে ক্রুড অয়েল খালাস করে তা পৌঁছে দেওয়া হয় ইস্টার্ন রিফাইনারির সংরক্ষণ ট্যাঙ্কে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্রুড অয়েলের সংকটে পড়ে ইস্টার্ন রিফাইনারি। এরপর ক্রুডের অভাবে গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ERL এর 2টি ইউনিট। দুইজনের জন্মের ব্যবধান প্রায় 300 বছর। বয়সের নৈকট্য নয়, তাদের সহাবস্থান সৃষ্টির গরিমায়। একজন আমাদের রবীন্দ্রনাথ, আরেকজন ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়র। আর সেই যোগসূত্রেই শেক্সপিয়রের বাড়ির আঙিনায় ঠাঁই পেয়েছে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি। যেন তার উঠোনে দাঁড়িয়ে আছেন বাঙালির সংস্কৃতির একজন দূত। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। বিশ্বকবি দূর সিন্ধু পারে ইংল্যান্ডের দিকপ্রান্ত পেয়েছিল সেদিন তোমারে। বিশ্বকবি বলি যে রবীন্দ্রনাথকে, তিনি বিশ্বকবি শিরোনামে এই কবিতাখানি লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়রের মৃত্যুর 300 বছর পূর্তিতে। এই কবিতাটি লিখেছেন, আমি যদি হিসেব করি বলি, 110 বছর আগে, এবং 1916 সালে। ঠিক এই ঘটনার 5 বছর পর আবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি বড়সড় অনুষ্ঠানের মধ্যে তিনি আবার এটিকে আবার প্রকাশ্যে আনলেন যে আমি আমাদের যে শিলাইদহে বসে বিশ্বকবিকে নিয়ে, বা যদি বলি যে শেক্সপিয়রকে নিয়ে একটি কবিতা লিখেছি। এই কবিতার যোগসূত্রেই শেক্সপিয়রের উঠোনে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ আবক্ষ মূর্তি হয়ে। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, যে বাড়িতে জন্মেছিলেন উইলিয়াম শেক্সপিয়র, সেই বাড়িতেই রবীন্দ্রনাথকে আবিষ্কারের সময়টা যেন থমকে দাঁড়িয়েছিল পর্যটক মহুয়া রউফের। আমি যখন আমাদের রবীন্দ্রনাথকে দেখলাম, সঙ্গত কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে সময়টা বোধহয় থেমে গেছে আমার সামনে হঠাৎ করে। এবং রবীন্দ্রনাথ এমন একটি জায়গায় আছেন, সেটি সেই বাড়ির আঙিনার একটু এক কর্নারে, একটু আড়ালে, একটু ছায়ায়, অনেক গাছগাছালির ছায়ায়। ওখানে কিন্তু রবীন্দ্রনাথকে খুঁজে নিতে হয়। কেমন করে উইলিয়ামের স্মরণে লেখা রবীন্দ্রনাথের কবিতাখানি সংস্কৃতি আর কূটনৈতিক দূত হয়ে মুছে দিল প্রাচ্য ও প্রতীচ্যের সীমারেখা, সে কথাই বলছিলেন মহুয়া। কলকাতা আর্ট সোসাইটি হাতির দাঁতের ফলকের উপরে বাংলায় খোদাই করে সেই কবিতাটি পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে। এটিকে বলা হয় শেক্সপিয়র বার্থপ্লেস ট্রাস্ট, একটি সংগ্রহশালা, সেখানে এটি পাঠিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে, একটা সময়, সেটি 90-এর দশকে, ভারতীয় যে দূতাবাস সেখানে আছে, তার কর্ণধার যখন সেখানে যান সেটি পরিদর্শনে, হঠাৎ তার সামনে আসে এই হাতির দাঁতের ফলকে যে এই রবীন্দ্রনাথের কবিতা, সেটি। তখন একটা উদ্যোগ নেওয়া হয় দুই পক্ষ থেকে, যে কিভাবে রবীন্দ্রনাথকে এখানে, রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি এখানে রাখা যায়। ভারতবর্ষ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের যেন প্রতীক হয়ে আছেন রবীন্দ্রনাথ স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে শেক্সপিয়রের বাড়িখানিতে। সেই উঠানে যখন রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য, সেটি কিন্তু শুধু সম্মান নয়, সেটি একটি স্বীকৃতি। কিসের স্বীকৃতি? একটি ভিনদেশী দেশের সংস্কৃতিকে স্বীকৃতি জানানো, স্বীকৃতি দেওয়া। সেটি কি? সেটি আমাদের বাঙালি সংস্কৃতি। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। দর্শক, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর পতিসরের কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে এই মুহূর্তে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হব সেখানে। বিশিষ্ট
আপনাদের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সংস্কৃতিবৃন্দ এবং প্রতিষ্ঠানে নির্বাচিত আমার সঙ্গে এসেছেন দেশ টিভি ভাই, দেশ টিভি ভাই, সবাই মানুষ যখন আপনার সোচ্চার হয়েছি, জেলে গেছি, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তখন যে মানুষটি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের উৎপাদন নির্যাতনের কথা পৃথিবীকে জানিয়েছেন, যে মানুষটা রাষ্ট্রদূত এবং আরেকজন খ্যাতিমান সাংবাদিক যারা সালেম বিন আহমেদ আমাদের এই এলাকা রাজশাহী বিভাগের কর্মকর্তাবৃন্দ, নওগাঁর কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং নওগাঁ জেলা প্রশাসক সহ আমাদের এই অঞ্চলের প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের এমপি সাহেব আমাকে বললেন যে স্যার আমি তো রবীন্দ্র জয়ন্তী করবো প্রতিষ্ঠানে, আপনি যাবেন কি? আমি সাথে আসলাম এই জন্যে প্রায় 22 বছর আগে তার সঙ্গে আমি এখানে এসেছিলাম এই রবীন্দ্র জয়ন্তী পালন করা সম্ভব 2002 সাল। এই জন্য আমি আর লোক সংগ্রহ করতে পারিনি যে ওই এলাকায় আমি আবার যাবো যেখানে রবীন্দ্রনাথ তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছে। সেই অধ্যায়টা কি ছিল? এখানে যখন তিনি জমিদারির কাজে আসতেন, কৃষকদের কষ্ট দুঃখ দুর্দশা দেখে তাদের অর্থভাব। নওগাঁয় রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। পারফর্মিং আর্টস বা পরিবেশন শিল্প আমাদের সংস্কৃতির প্রাণ, যেখানে দেহভাষা, কণ্ঠ আর সৃজনশীলতা মিলে জীবন্ত হয়ে ওঠে শিল্প। নাচ, গান, কবিতা থেকে মঞ্চনাটক সবকিছুই এক ক্যানভাসে বলা হয় পারফর্মিং আর্ট। সুযোগ সুবিধার সংকট আর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতায় চ্যালেঞ্জের মুখে এই অঙ্কন। তবুও নতুন নির্মাণের আশায় বুক বাঁধছেন শিল্পীরা। সুমনা সুমির ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্ব আজ। পরিবেশন শিল্প বা পারফর্মিং আর্টস সৃজনশীল শিল্পকলা, নবরসে মূকাভিনয় সকল পারফর্মিং আর্টের ভিত্তি। বিংশ শতাব্দীর পরে দেশের চর্চা বাড়লেও এর জন্য নেই কোনো স্বতন্ত্র বিভাগ। যারা থিয়েটার করছেন বা টেলিভিশনে অভিনয় করছেন, তাদের আঙ্গিক অভিনয়টা খুবই জরুরি, তাদের সংলাপের সঙ্গে অঙ্গভঙ্গিটা খুবই জরুরি, যেটা আপনি মূকাভিনয় চর্চার মাধ্যমে আপনি একদম সাবলীলভাবে দর্শকের কাছে তুলে ধরতে পারছেন। ধারাবাহিকভাবে অনেকেই শুরু করেছেন মূকাভিনয়। এখন মূকাভিনয় মোটামুটি বেশ সচেতন মহলে সমাদৃত। কোথায় পালাচ্ছিলে? না না, আমি পালাবো কেন? বাংলাদেশে মঞ্চনাটকের চালচিত্র বদলে যাচ্ছে। একসময় বেইলি রোড সহ বিভিন্ন জায়গায় মঞ্চনাটকের জমজমাট প্রদর্শনী হতো। শিল্পকলা একাডেমি বা মহিলা সমিতির মতো জায়গায় নাটকের স্থান ও বাজেট পাওয়া কঠিন হয়ে পড়েছে। আমি ঘেন্না করি তোমাদের কলেজকে, কলেজ, ইউনিভার্সিটি। মূলটার প্রতি মানুষের আগ্রহ থাকে, নকলটার প্রতি মানুষের আগ্রহ থাকে না। সুতরাং আপনার মৌলিকত্ব, আপনার যে নিজস্ব প্যাটার্ন, সেই প্যাটার্নে থেকে আপনি আবর্তিত হন। দ্রোহ, প্রতিবাদ, প্রণয়, আধ্যাত্ম চেতনা, প্রকৃতি প্রেম কিংবা সমসাময়িক গ্রাম বাংলার চিত্র অনন্য মুদ্রায় আর শিল্পীদের দেহভাষায় ফুটে ওঠে নাচের তালে। নাচের ইতিহাসও প্রাচীন। বাংলাদেশে কেমন আছে নাচ? সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি। সুযোগ পাওয়াটা অনেক বড় বিষয়, অনেকে অনেক কিছু করতে চায়। বাচিক শিল্প কেবল সুন্দর করে কথা বলা নয়, বরং আবেগ ও অর্থকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়ার একটি সাধনা। অথচ অনেকে বাচিক শিল্প বলতে শুধু আবৃত্তি আর শ্রুতি নাটক মনে করেন।
বাচিক শিল্পের শাখা বেড়েছে, বিকাশ ঘটেছে কি? আমাদের দেশে যারা বিজ্ঞাপনে কাজ করেন বা সংবাদের সাথে যারা যুক্ত, সেই জায়গাগুলোতে এটাকে পেশা হিসেবে নেয়ার সুযোগ হয়তো রয়েছে, কিন্তু আবৃত্তি করা বা মঞ্চে উপস্থাপনা করা, এই জাতীয় প্রয়োগ শিল্প হিসেবে আমরা যেটাকে ব্যবহার করে থাকি, অভিনয়, শ্রুতি অভিনয় করা, এগুলোকে বাংলাদেশে পেশা হিসেবে নেয়ার মতো বাস্তবতা এখনো পর্যন্ত সেভাবে তৈরি হয়ে ওঠেনি। ভিজুয়াল আর্ট থেকে ভিন্ন এই শিল্প কণ্ঠস্বর, নড়াচড়া বা বাদ্যযন্ত্র ব্যবহারের মাধ্যমে সরাসরি দর্শকদের সামনে আবেগ বা বার্তা জীবন্ত করে তোলে। পরিবেশন শিল্প দিয়ে কোনো সংস্থার অধীনে সরাসরি নির্দিষ্ট বেতনে চাকরি পাওয়ার সম্ভাবনা কম, তবে বিভিন্ন নাট্যদলের সাথে কাজ শুরু করার পরিসর থাকে। স্বাধীনভাবে রূপনার শিল্পী হিসেবেও কাজ শুরু করা যায়। এছাড়াও গবেষণার জন্য বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ থাকে। সুমনা সুমি, ৭১, ঢাকা। এবার টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে রংপুরের হাড়িভাঙা আমের বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন ঝড়ে ২০ থেকে ৩০% আমের গুটি ঝরে পড়েছে। এতে ফলন কমে যাওয়ার শঙ্কা করছেন বাগান মালিকরা। যদিও কৃষি বিভাগ বলছে এতে সামগ্রিক ফলনে খুব একটা প্রভাব পড়বে না। শাবাহাজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বৈশাখের শুরু থেকেই রংপুরে দফায় দফায় ছিল কালবৈশাখী ঝড় আর ভারী বৃষ্টি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠাপুকুরের পদাগঞ্জ, খোরাগাছ ও বদরগঞ্জের শ্যামপুর এলাকায় হাড়িভাঙা আমের বাগান। কৃষকরা বলছেন মুকুল আসার পর থেকে কয়েক দফা ঝড়ে বাগানের প্রায় ২০ থেকে ৩০% আমের গুটি ঝরে গেছে। ৪টেতে না হইলেও আমার ২ লাখ টাকার মতন খরচ ওষুধ পানিতে, কিন্তু আমটা আমি আটকে পারিনি এই ঝড়ের ব্যাগে। ঝড় বৃষ্টির কারণে ৪-৫ কেজি করে আম পড়ছে। আম পইরা গেছে ঝড়ের কারণে, আবার আম নষ্ট হইতাছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে রংপুর অঞ্চলে এবার প্রায় ৩,০০০ হেক্টর জমিতে হাড়িভাঙা আমের ফলন এসেছে। এবার প্রতি হেক্টর ১০ থেকে ১২ মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা ধরা হলেও কৃষকদের দাবি ঝড়ের ক্ষতির কারণে উৎপাদন কমে যেতে পারে, এতে আমের দামও বাড়তে পারে বলে জানান কৃষক। ৪ ভাগ ১ ভাগ পড়ে গেছে, আর ৩ ভাগের মধ্যে আবার পরে যেটা কালবৈশাখী ঝড় হইলো, একটা পরে পানি হইলো, শিল পড়লো, তখন ওই শিলে মনে করেন যে অর্ধেক নাই। হাড়িভাঙা আম যেভাবে প্রথমে মৌলটা আসছিল, কিন্তু মৌলে পছন্দ ধরার জন্যে আম কিন্তু হয় নাই। তবে এবার আম মনে হয় ২০০ টাকা কেজি নিচেও পাবে না। কৃষি বিভাগ বলছে ঝড়ে কিছু গুটি ঝরে পড়া স্বাভাবিক ঘটনা, এতে সামগ্রিক ফলনে বড় ধরনের প্রভাব পড়বে না। বিগত কয়েকদিনে কিছু বৃষ্টির কারণে, আমাদের যে কালবৈশাখীর কারণে কিছু ফল ঝরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এটা আসলে স্বাভাবিক, যে আমাদের ন্যাচারাল এই আবহাওয়ার যে পরিস্থিতি, সে কারণেই হয়েছে। এ থেকে খুব বড় ধরনের ক্ষতি হবে বলে আমি মনে করি না। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল মাসে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মে মাসেও দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে। শাহবাহাজিদ আহমেদ, ৭১, রংপুর। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।